প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনের। নমস্কার, আমি তরুণ ঘোষ। দুপুরের ভিডিওতেও আমি বলেছি, অনেকে দেখেন না, তাই আবার আমি বলে দিচ্ছি যে আমার এই দাড়ি কাটতে গিয়ে এখানে একটা ইনফেকশন মতো হয়েছে, ফলে আমি দাড়ি পাড়ি কাটতে পারছি না। ওই জন্য একগাল দাড়ি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলেছে এখন কদিন দাড়ি না কাটার জন্য, তাই ক্রমশ দাড়িও বাড়বে আর আপনাদের একটুখানি আমাকে সহ্য করতে হবে। এবার আমি যে কথাটা বলেছিলাম আপনাদের, যে এই যে দুর্নীতিবাজ, ঘুষখোর, নারী লোভী যে নেতা মন্ত্রী আওয়ামী লীগের ভেতরে যারা লুকিয়েছিলেন, তাদের কথা বলবো। একটি ভিডিও আমার হাতে এসছে, সোশ্যাল মিডিয়া মারফত ভিডিওটা আমার হাতে এসছে। অনেক বড় ভিডিও, কেটে কুটে তাকে আমি অল্প কিছুটা নিয়ে আসতে পেরেছি। যিনি এই ভিডিওটা করেছেন তার আতা পাতা আমি পেলাম না যে তাকে আমি কৃতজ্ঞতা জানাবো, কিন্তু তার উদ্দেশ্য আমার উদ্দেশ্য একই, যে এদের মুখোশটা খুলে দেওয়া, যাতে ভবিষ্যতে এরা আবার দলের মধ্যে না ঢুকে দলটাকে যেন 12টা না বাজায়। আওয়ামী লীগের দ্বিতীয়বারের যে দল হবে শেখ হাসিনা, সেখানে যদি এই মুখেরা আবার ঠাঁই পায়, আজকে আমি প্রথম পর্ব করছি, এরপরে তো আমার কাছে আরো আছে, আমি ধীরে ধীরে দেবো সেগুলো। এবং তারা যদি, যে দলের নেতা বা নেতারা, মন্ত্রীরা এরকম লুচ্চা লাফাঙ্গাবাজ, চোর বাটপাত জোচ্চোর হয়, তাহলে পরে এই জাতির তো এই অবস্থাই হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরা একটা বৃত্তের মধ্যে আটকে রাখতেন, তার কাছে কারোর যাওয়ার ক্ষমতা ছিল না এই বৃত্তকে টপকে। ফলে তিনি আসল খবরটা থেকে অনেক দূরে থাকতেন। তাকে বেছে বেছে লোক তার কাছে পৌঁছে দেওয়া হতো। এরাই করতো কি, এরাই লোক ঢুকিয়ে টাকাকে জামাতের লোক ঢোকাতো। আমি ভুল বললাম, লোক ঢুকিয়ে, এরা টাকা খেয়ে জামাতের লোক আওয়ামী লীগে ঢোকাতো, যুবলীগে ঢোকাতো, ছাত্র লীগে ঢোকাতো। তার কারণ হিসেবে আপনারা দেখুন, যখন 5 আগস্টের ওই রকম ঘটনা ঘটলো, তারপরে কিন্তু ওই কাদের সাহেব তিনি কিন্তু দেশেই রয়ে গেছিলেন। 3 মাস বাদে জামাত এবং বিএনপির সহযোগিতায় তিনি ভারতবর্ষের বর্ডার পার করে ঢুকে যান। তিনি ছিলেন কিন্তু একজন জামাত নেতার বাড়িতে। তাহলে জামাতের সঙ্গে গোপন আতাত না থাকলে তিনি কি ঢাকায় ওই 3 মাস বসে থাকতে পারতেন? জামাত নেতার বাড়িতে পারতেন না। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য, এবং এই যে ভিডিওটা ওনার যিনি করেছেন, অজ্ঞাত পরিচয় ব্যক্তি, তাকে কৃতজ্ঞতা জানানো ছাড়া আমার উপায় নেই। তাকে শুধু আমি কৃতজ্ঞতাই জানাই, এবং তিনি নিশ্চয়ই আমাকে পারমিশন দেবেন এই ভিডিওটি আপলোড করার জন্য। তিনি আমাকে স্ট্রাইক মারবেন না আশা করি, কারণ তার উদ্দেশ্য আমার উদ্দেশ্য একই, ভিডিওটি যাতে শেখ হাসিনার হাতে গিয়ে পৌঁছায়। চমৎকার একটি ভিডিও বানিয়েছেন, কিন্তু এত বড় বানিয়েছেন যে আমাকে একটু কাটছাট করতে হয়েছে, না হলে পরে অনেক লম্বা হয়ে যেত। আপনারা ভিডিওটা দেখুন, এর পরের দিন আমি আপনাদের অন্য কথা বলবো। আজকে শুধু এদের কথা শুনুন এবং ভিডিওটা দেখুন। একটু লম্বা, কাটা ছাটার পরে একটু লম্বা আছে, কিন্তু আপনারা ভিডিওটি দেখুন, এবং ভিডিওটি দেখেই আমি আমার ভিডিওটি শেষ করব। আমার অনুরোধ, আপনারা এই ভিডিওটা শেষ অবধি দেখবেন, এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। আমি কোনোদিন আপনাদের বলি না যে আপনারা আমার ভিডিও শেষ অবধি দেখবেন, কিন্তু এই ভিডিওটা আপনাদের শেষ অবধি দেখা কিন্তু উচিত বলে আমার মনে হয়। কারণ আপনাদেরও জানা উচিত আপনাদের নেতারা কি রকম নেতা, যাদের কাছে আপনারা সাহায্য চাইতে যাবেন কি, তারা তো আপনাকে সাহায্য করবেই না, নিজেদের ফুর্তি নিয়েই ব্যস্ত তারা।
দেখুন, ভিডিওটি দেখুন। আওয়ামী লীগের এক একজন এমপি মন্ত্রীরা শুধু দুর্নীতিবাজই ছিলেন না, তারা ছিলেন পার্ট টাইম এমপি আর ফুল টাইম নারীবাজ লুইচ্চা। নারীবাজ এসব এমপি তালিকায় আছেন ওবায়দুল কাদের, ব্যারিস্টার সুমন, এমনকি শেখ মুজিব পরিবারের সদস্য শেখ সেলিমও। তাও আবার যেন তেন নারী না। এসব এমপিদের শয্যা সঙ্গী ছিলেন এক একজন প্রথম সারির ঢাকায় সিনেমার নায়িকা। দুর্নীতির মাধ্যমে টাকা কামাতেন আর সেসব অর্থ ঢালতেন নায়িকাদের পেছনে। শেখ সেলিম শেখ মুজিবুর রহমানের ভাগ্নে। লুচ্চামিতে শেখ সেলিম ছিলেন গ্রেড প্রাপ্ত। বুড়ো বয়সে তিনি প্রেমে মজেছিলেন নায়িকা নিপুণ আক্তারের। অথচ বিয়ে না করে দিনের পর দিন এই নায়িকাকে ভোগ করেছেন শেখ সেলিম। অনেক সেলিমের রক্ষিতায় ছিলেন নিপুণ। তাদের নিয়ে আগে শোনা যেত নানান কিচ্ছা, সবই হতো আড়ালে আবডালে। গুজুর গুজুর ফুসুর ফুসুরের কমতি ছিল না। তবে এখন তা আর গোপন নেই। তবে এ সম্পর্ক এক বা দুই দিনের নয়, যুগের পর যুগ চলছে এ দুজনের রঙ্গলীলা। 2012 সালে রাজধানীর অন্যতম অভিজাত এলাকা বনানীতে টিউলিপ নামে একটি পার্লার খোলেন নিপুণ। সশরীরে উপস্থিত হয়ে সেটির উদ্বোধন করেন শেখ সেলিম ও নিপুণের সখ্যতার বিষয়টি মানুষের মুখে মুখে চলে আসে। ঢালিউডে কানাঘুষা চিত্রনায়িকা নিপুণের পেছনে বড় কোনো শক্তি আছে। সেই বলে বলিয়ান হয়েই 2022 সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের কাছে ভোটে হেরেও জোর করে সাধারণ সম্পাদকের চেয়ার দখলে নিয়েছিলেন এই নায়িকা। দায়িত্ব পালন করেন পুরো মেয়াদি। নিপুণকে বিজয়ী করতে নির্বাচন কমিশনারকে 17 বার ফোন করেন শেখ সেলিম। এছাড়াও জানা যায়, দুজনের সম্পর্কে মেয়ে যেন বাধা হতে না পারে এজন্য নিপুণ তার মেয়েকে বিদেশে পাঠিয়ে দেন। সব মিলে শেখ সেলিমের ছত্রছায়ায় বেপরোয়া ছিলেন নিপুণ। শিল্পী সমিতির চেয়ারে বসেই কারো সঙ্গে আলোচনা না করে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়া শুরু করেন নিপুণ। ফলে কমিটির মেয়াদের আগেই পদত্যাগ করেন সহ সভাপতি সাইমন সাদিক। অনেকে সরে দাঁড়ান এ কমিটি থেকে। নাম্বার 2, ওবায়দুল কাদের। সাবেক সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ছিলেন লুচ্চা নাম্বার 1। তার শয্যাসঙ্গী ছিলেন 2017 সালের বাংলাদেশের শ্রেষ্ঠ সুন্দরী জাহরা মিতু। নিজের বাংলোতে নিয়ে ওবায়দুল শতবার ভোগ করেছেন এই নায়িকাকে। বিনিময়ে এই নায়িকা পেয়েছেন বিশাল অঙ্কের অর্থ। সম্প্রতি চিত্রনায়িকা জাহরা মিতু ওবায়দুল কাদেরের মধ্যে সম্পর্কের এই খবর প্রকাশিত হয় বেশ কয়েকটি গণমাধ্যমে। সেখানে বলা হয়, ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে দিতেন নায়িকা জাহরা মিতু। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হলেও মিতু ঘুরতেন বিলাসবহুল গাড়িতে। গুঞ্জন রয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত ধরেই রাতারাতি ভাগ্য বদলে গেছে জাহরা মিতুর। এমন শোনা যায়, রাতে কাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে বাসায় ফিরতেন এই নায়িকা। এক সাক্ষাৎকারে মিতু নিজে বলেছেন, ওবায়দুল কাদের আমার আইডল। এদিকে কাদেরও শত ব্যস্ততার মাঝেও নায়িকাকে সময় দিতেন। মিতুর একটি বইয়ের প্রিমিয়ার অনুষ্ঠানে সাবেক এই সেতু মন্ত্রীকে দেখা যায়। তারও আগে মিতুর প্রথম সিনেমার মহরতেও উপস্থিত ছিলেন কাদের। আগুন নামের সেই ছবির মাধ্যমে নায়িকা বনে যান তিনি। তবে শেষ পর্যন্ত অফসাইটে নায়িকা হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে। যদিও তার বিলাসবহুল জীবন যাপন নিয়েও চলছে আলোচনা। ঘন ঘন বিদেশ সফর, 5 তারকা হোটেলের রাতযাপন সহ নানা বিষয়ে সামনে এসেছে। অনেকের মতে মিতুর সুগার ড্যাডি ছিলেন কাদের। এমনকি ওবায়দুল কাদেরকে নিজের অভিভাবক হিসেবেও একাধিকবার স্বীকার করে নিয়েছেন এই উঠতি নায়িকা। নাম্বার 2 ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তার রাতের নায়িকা ছিলেন নুসরাত ফারিয়া। পলকের মেজাজ খারাপ হলেই নাকি ডাক পড়ত নুসরাত ফারিয়ার। অভিনেত্রীর ফিটনেসের প্রতি নাকি বিশেষ আকর্ষণ ছিল পলকের। শুধু তাই নয়, সাবেক এই প্রতিমন্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে নুসরাত ফারিয়া নিজের 9 বছরের প্রেম ও বাগদানও ভেঙে দেন। ক্যারিয়ারের শুরু থেকে সাহসী রূপে ধরা দিয়েছেন। খোলামেলা পোশাকের কারণে বিভিন্ন সময় নেটিজেনদের তোপের মুখে পড়তে হয়েছে নুসরাত ফারিয়াকে। শুধু তাই না, ধর্নাঢ্য ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেড়িয়েও নানা সময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। 2-1টি ছাড়া তেমন কোনো সিনেমা হিট না হলেও পলকের সঙ্গে সম্পর্কের জেরে নাকি রাতারাতি কোটিপতি বনে যান এই নায়িকা। কারণ একদিন মন্ত্রীর বেড়ে গেলেই পেতেন লাখ লাখ টাকা। আর এসব জেনেই ফারিয়ার সাথে ব্রেকআপ করেন তার হবু স্বামী। গুঞ্জন আছে, প্রতিমন্ত্রী পলকের সহায়তা নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পান নুসরাত ফারিয়া। এমনকি তার হাত ধরেই আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ার চেষ্টাও চালিয়েছিলেন তিনি। দ্বাদশ জাতীয় নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসাবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়াও। তবে পলকের সাথে সখ্যতা গড়ে তুলেও এমপি হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেননি এই অভিনেত্রী। নাম্বার 4, সালমান এফ রহমান। মুখে বিশাল বিশাল দাড়ি নিয়ে দরবেশের ভং ধরে থাকতেন সালমান এফ রহমান। অথচ ভেতরে ভেতরে তিনি ছিলেন নারীলিপ্সু, ভণ্ড আর দুর্নীতিবাজ এক এমপি।
জাকিয়া তাজিন নামক এক টেলিভিশন ব্যক্তিত্ব এবং মডেলের সঙ্গে সালমান এফ রহমানের ঘনিষ্ঠতার তথ্য সংবলিত একটি ভিডিও বার্তা প্রকাশ করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ফেসবুক পেজে। ওই ভিডিও থেকে জানা যায়, টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে এক অনুষ্ঠানে প্রথমবার দেখে তার দিকে লোলুপ দৃষ্টি দেন সালমান এফ রহমান। অর্থের লোভে ছলে বলে তাকে কাছে টেনে নেন। অন্যদিকে তাজিনও নিজের স্বামীকে দূরে ঠেলে হয়ে ওঠেন সালমানের শয্যাসঙ্গী। আগে বলেছি, বাহিরে ভেতরে সম্পূর্ণ বিপরীত রূপ সালমান এফ রহমানের। বিষয়টি সবচেয়ে বেশি টের পেয়েছেন ইন্ডেক্স গ্রুপের মালিক আল মুনির। সালমান এফ রহমান কেড়ে নিয়েছেন তার স্ত্রীকে, কেড়ে নিয়েছেন তার অনেক ব্যবসা বাণিজ্য। জানা যায়, টেলিভিশনে অনুষ্ঠান সূত্রে সালমানের সঙ্গে পরিচিত হয় মুনিরের স্ত্রী তাজিনের। সালমান তাজিনের অনৈতিক সম্পর্কের গুঞ্জন তাদের কাছের মানুষদের কাছ থেকে শোনা যেত। তাজিনকে তালাক দিতে মুনির রাজি না হয় সালমানের গুপ্ত বৈরিতা বের হয়ে আসে। সালমান এফ রহমান শফিউল্লাহকে ডেকে নিয়ে যায় তার অফিসে এবং সেখানে গিয়ে 48 ঘন্টার মধ্যে তাজিনকে ডিভোর্স দেওয়ার কথা বলে এবং সেখানে 300 টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করতে বলে, যেখানে লেখা ছিল শফিউল্লাহ যেন তার স্ত্রীর নামে কিংবা সালমান এফ রহমানের নামে কোনো অভিযোগ করতে না পারেন। নাম্বার 5, হাসান মুরাদ। সাবেক এমপি হাসান মুরাদও ছিলেন লম্পট। নায়িকা মাহিয়া মাহির সাথে তার লটর পটরের খবর কারোরই অজানা নয়। মাহিকে ফোন করে অশ্লীল কথা বলেছিলেন ডাক্তার মুরাদ হাসান। আরেক অভিনেতা ইমনের ফোনে কল করেছিলেন তিনি। সে সময় মাহি তার পাশে আছে বলে জানার পরেই তাকে অশ্লীল কথা বলেন মুরাদ। সে সময় তিনি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী। মাহিকে তিনি যে কথা বলেছিলেন সেই অডিও ফাঁস হয়ে যাওয়ার পরে বিতর্ক শুরু হয়। তার জেরে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয় মুরাদ হাসানকে। দেশ থেকে পালিয়ে কানাডা গিয়ে থাকতে চেয়েছিলেন তিনি, কিন্তু কানাডায় তাকে থাকতে না দেওয়া হওয়ার কারণে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হন মুরাদ হাসান। নাম্বার 6, এমপি আনার। নারীবাজ এবং চোরা কারবারির জন্য কুখ্যাত ছিলেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। নারী চক্রে আটকে শেষ পর্যন্ত প্রাণও দিতে হয়েছে তাকে। এমপিকে হত্যার জন্য কলকাতার নিউ টাউনে অভিজাত সঞ্জীবা গার্ডেন্সে যে ফ্ল্যাট ভাড়া নেওয়া হয় সেখানে অবস্থান করেছিলেন এক নারী। মূলত সেই নারীকে ভোগ করার লোভেই কলকাতা গিয়েছিলেন তিনি, আর সেখানেই এই নারীলিপ্সু এমপিকে খতম করে দেয় তার শত্রুরা। নাম্বার 7, ইঞ্জিনিয়ার এনামুল হক। নারীর সঙ্গে একের পর এক অশ্লীল অডিও ভিডিও ফাঁসের ঘটনা নিয়ে বছর জুড়ে আলোচনায় ছিলেন রাজশাহী 4 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। জানা যায়, প্রতি রাতে একটি করে মেয়ে লাগত এ এমপির। বিষয়টি জানাজানি হলে গত নির্বাচনে আর আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পাননি। সুপ্রিয় দর্শক, এসব এমপি মন্ত্রীরা এখন কম বেশি শাস্তি পাচ্ছেন। অনেকে বলছেন এখন এসব নায়িকাদের ধরে কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা যারা রাজনীতি নিয়ে চিন্তিত বা রাজনীতির ব্যাপারে যাদের আগ্রহ আছে কিংবা বাংলাদেশের সার্বিক বিষয়গুলো নিয়ে আপনারা যারা একটু চিন্তা ভাবনা করেন, তারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে সম্ভবত রাজনীতির যে গতি এবং পথ এটি স্বাভাবিকভাবে চলছে না। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সব কিছু শুনশান। পুলিশের নিয়োগ বদলে চলছে, পার্লামেন্টের অধিবেশন শেষ হলো, প্রধানমন্ত্রী তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ির এলাকা সিলেটে গেলেন খাল কাটার জন্যে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে তিনি মাথায় ছাতি হাতে প্রথমে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গেলেন। সেখান থেকে বের হয়ে তিনি সার্কিট হাউসে গেলেন। সার্কিট হাউসে বারান্দায় দাঁড়িয়ে তিনি বৃষ্টি স্নাত সিলেট দেখলেন এবং সুরমা নদীর তীরের অপরূপ দৃশ্য সস্ত্রীক দেখলেন। সেই ছবি আমরা দেখলাম। এর বাইরে তিনি যখন খাল কাটতে যাচ্ছিলেন, সেই কোদালের শক্ত হাত, শ্রমিকের মতো একেবারে শক্ত হাতে তিনি সেই মাটি কাটছিলেন। আর এটাকে একটা উৎসব, মাটি কাটা কিন্তু একটা ভীষণ রকম উৎসবের কাজ। যারা কেটেছেন তারা বলতে পারবেন। আমরা গ্রাম অঞ্চলে কি হতো, এরকম যেটাকে বলা হতো ব্যাগার খাটানো। অনেক সময় কাজকর্ম থাকতো না, গ্রামের মাতব্বর সাহেব গ্রামের লোকজনদেরকে বলতেন যে আসো আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এটা কাজ করি। কখনো পুকুর কাটা হতো, কখনো রাস্তা খনন করা হতো। মাতব্বর সাহেব বা মাতব্বর সাহেব তিনি হালকা অনেক সময় তার মানে অবস্থা অনুযায়ী সঙ্গতিপূর্ণ লোক হলে একটা ছাগল জবাই করে সবাইকে খাওয়াতেন, শ্রমিকদেরকে খাওয়াতেন, অথবা অনেক সময় শুধু খিচুড়ি খাওয়াতেন। তো এতেই মানুষ কাজ করে দিয়ে যেত। এবং আমরা যখন ছোট বাচ্চা ছেলে ছিলাম, আমরাও এরকম কাজ করতাম, ভীষণ রকম মজা লাগতো। মাটি কাটা একটা অন্যরকম একটা ভাবসাব। আমার নির্বাচনী এলাকাতে যখন আমি এমপি হলাম তখন একটা বিরাট সিডর হলো।
সিডর হলো, সিডরে বেশ কয়েকটি বাঁধ, মানে একেবারে খুব সেন্সিটিভ জায়গাতে অনেকগুলো বাঁধ ভেঙে গেল। এবং সেটা যদি আমি সরকারি কর্মের উপর নির্ভর করতাম, তাহলে হয়তো দেখা গেল যে 1 বছর 1.5 বছর সে বাঁধ নির্মিত হতো কিনা পানি উন্নয়ন বোর্ডের টাকায়, এটা বলা যাচ্ছিল না। কিন্তু আমি জনগণকে আহ্বান করলাম যে আসেন আমরা নিজেরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কাজটা করি। তো ওই সময়টাতে পটুয়াখালীতে যিনি ডিসি সাহেব ছিলেন, মিস্টার রিয়াজ, তিনি খুব খুশি হলেন আমার এই উদ্যোগে, এবং তিনি বললেন যে ঠিক আছে, শ্রমিকদেরকে খাওয়ানোর জন্য তার যে ফান্ড আছে, জিআর ফান্ড আছে, সেখান থেকে তিনি চাল দিবেন। সেই চাল দিয়ে খিচুড়ি রান্না হবে। হাজার হাজার মানুষ, সেই 10 থেকে 15,000 মানুষ রাস্তায় নেমে গেল। ডিসি সাহেব এলেন, এবং ওখানে একজন সামরিক কর্মকর্তা ছিলেন কর্নেল শাহাদাত, তিনিও এলেন। এবং সেই জনগণের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের মধ্যে আমরা সবাই সেই মাটি কাটায় অংশ নিলাম। ডিসি সাহেব নামেননি, কিন্তু আমাকে পাবলিক আর ছাড়লো না, আমাকে টেনে টেনে একদম সে নামিয়ে দিল। নামিয়ে তারা সেই মাটি কাটলো, কেটে আবার আমার মাথায় সেই মাটির যেটাকে আমাদের স্থানীয় ভাষায় বলা হয় ওড়া বা ঝাঁকা, সেটা তুলে দিল। তারপর তারা ছবি তুললো, হই হুল্লোড় করলো, এবং বিকেলবেলার মধ্যে রাস্তাঘাট নির্মিত হয়ে গেল। তো এরকম একটা স্বেচ্ছাশ্রমের একটা আলাদা আনন্দ আছে। জিয়াউর রহমান সাহেবের খাল কাটা আমি দেখেছি। আমি যখন সদরপুরে, সেই সদরপুরে তিনি যখন খাল কাটতে এলেন, হাজার হাজার মানুষ সেই খাল কাটাতে অংশগ্রহণ করলো, এবং এটা একটা উৎসব ছিল। কিন্তু খাল আসলে কাটা হয়নি। সদরপুরে যেটাকে আমরা গাং বলি, পদ্মা নদী থেকে শুরু করে এটি সেই পিয়াজখালী হয়ে সদরপুর হয়ে একবার হাট কৃষ্ণপুর পর্যন্ত চলে গেছে। একটা সময় এখান দিয়ে স্টিমার চলতো। তো ওই যে গাং বা নদী, সেটা বর্ষাকালে ভয়ঙ্কর হয়ে যায়, শীতকালে একেবারে কিছুই থাকে না, সেটা খনন করার উদ্যোগ নেওয়া হলো। তো বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গাতে যায়, আনন্দ করে, ফুর্তি করে, প্রেসিডেন্টকে খুশি করার জন্য হয়তো দেখা গেল যে কোদাল নিয়ে আসে, ঘন্টাখানেক খাল কাটে, এরপর ওটা আরও পরবর্তীতে বর্ষাকালে নদীর তীর ভেঙে আরও তছনছ হয়ে যায়। এরকম অন্যান্য এলাকাতে তার কোন খাল দিয়ে কতটা পানি প্রবাহিত হয়েছে, কোন খালের অস্তিত্ব কোন পর্যায়ে আছে, আই ডোন্ট নো। কিন্তু এখন আবার সেই খাল কাটার উন্মাদনা শুরু হয়েছে, এবং অনেক জায়গাতে এটা নিয়ে যে নেতিবাচক ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে। দেখা গেল যে খাল কাটতে হবে, প্রধানমন্ত্রী খাল কাটতে হবে। তো খাল কাটার জন্য কি করতে হবে? খালের পাড়ে যত বাড়ি আছে ভাঙতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে খাল কাটতে হবে। খাল কাটার জন্য দেখা গেল যে ব্যক্তিগত জমি, ওর মধ্যে পাবলিকের জমি, সাধারণ গরিব মানুষের জমি, কয়েকটা ইন্টারনেটে দেখলাম, সেই জমির মধ্যে থেকে সেই খালকে তার নাম করে ওখানকার যে টপ সয়েল মাটি নিয়ে, সেই এক্সকেভেটর দিয়ে মাটি তুলে শত শত হাজার হাজার ট্রাক সেই মাটি নিয়ে ইটভাটাগুলোতে তারা বিক্রি করে দিচ্ছে। মানে একটা বদমাইশ জাতি। আপনি এখানে ইচ্ছা করলে ভালো কাজ সবাইকে দ্বারা ইন জেনারেল করতে পারেন না। উইদাউট সিস্টেমে আমাদের জাতি আসলে অ্যাক্ট করে না। এরকম আমরা দেখছি যে প্রধানমন্ত্রী এই কাজ করছেন, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী থানায় যাচ্ছেন, অদনে সারপ্রাইজ ভিজিট করছেন। তিনি বলে দিয়েছেন যে থানায় কোনো রকম দালাল যেন না থাকে। তো তার সেই কথা ইথারে হারিয়ে যাবে না, মানে থানা দালাল মুক্ত হবে, এটা পরের বিষয়। মূল ব্যাপার হলো আমাদের যে পুলিশিং সিস্টেম, সেই পুলিশিং সিস্টেমটাতেই আসলে দালালটা অপরিহার্য হয়ে পড়েছে। দালাল ছাড়া আসলে পুলিশ বাঁচতে পারবে না, এটা একেবারে অপরিহার্য। তিনি এসে আমাদের মানে স্বরাষ্ট্রমন্ত্রী, এবং যাকে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বলা হয়, তিনি অবশেষে সেই যে সারপ্রাইজ ভিজিটে গেছেন, থানাগুলো ভিজিট করছেন, এটা আমাদের দৃশ্যমান। জামাতের আমির তিনি জাপান গেছেন, জাপান ভ্রমণে গেছেন। কি কারণে গেছেন? হয়তো সাংগঠনিক কোনো কর্ম, বা জাপান সরকারের সাথে তার কোনো বৈঠক থাকতে পারে। আর জাপান অনেক সময় করে কি, এরকম রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে টার্গেট করে বা নিয়ে ওখানে একটা ফেলোশিপ দেয়, তাদেরকে ঘুরায়, তাদের সাথে বিভিন্ন কথাবার্তা বলে। আমারও এরকম একটা সুযোগ হয়েছিল জাপান সরকারের সঙ্গে একটা ফেলোশিপ নিয়ে কাজ করার। তো ওইভাবে ওনাকেও নিতে পারে, ওটাকে বলা হয় মোফা, মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স। তো সেই মোফা অনেক সময় বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে এভাবে রাজনীতিবিদদেরকে টার্গেটেড, যাদেরকে তারা টার্গেট করে তাদেরকে নিয়ে নেয়, সেখানে নিয়ে তাদেরকে তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে। তো সেই জন্য তিনি সেখানে যেতে পারেন, অথবা দলীয় কর্মকাণ্ড যেতে পারেন, অথবা অন্য ব্যক্তিগত কারণে যেতে পারেন। তার সংগঠনে যারা লোকজন আছেন তারা সিটি কর্পোরেশনে ভীষণ রকম ব্যস্ত। আর অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণ্ডগোলটা হয়েছিল শাহবাগ থানাতে, সেটা মোটামুটি নিষ্পত্তি হয়ে গেছে। এর বাইরে প্রাকৃতিক দুর্যোগ দুটো, অতি বৃষ্টির কারণে চট্টগ্রামে ভীষণ রকম যাকে বলা হয় শহর জলাবদ্ধতায়
পড়েছে, জলাবদ্ধতার কবলে পড়েছে, আর হাওর অঞ্চলে অতিবৃষ্টির কারণে ফসল ম্যাসাকার হয়ে গেছে। এইগুলো দৃশ্যমান। কিন্তু এর বাইরে কি হয়েছে? এর বাইরে আমরা ভারতের যে ভিসা যে বন্ধ আছে, ভারত কথা বলেছে বা আশ্বাস দিয়েছে এই ভিসা খুব দ্রুত চালু হবে, সার্বজনীনভাবে মানুষ এখন থেকে ভারতের ভিসা নিতে পারবে। এটা হলো জাস্ট একটা আশ্বাস, এবং এই আশ্বাস ইনুস জমানার আমলে হয়েছিল। কিন্তু পরিস্থিতি যেভাবে এগুচ্ছে তাতে করে ভারতের সাথে যে বাংলাদেশের সম্পর্ক বা বিএনপির সম্পর্ক, এই সম্পর্কটি মনে হচ্ছে না যে খুব ভালো পর্যায়ে যাবে, বরং এটি ইনুস জমানার মতোই অনেকটা বুমেরাঙের দিকে যাচ্ছে বলেই মনে হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত হলো বিএনপির একটা টিম, বেশ বড়সড় টিম, আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে, শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, নীলুফার চৌধুরী মনি থেকে শুরু করে আরো অনেকে, তারা চীন সফর করে এলেন। আমারও এরকম এমপি থাকাকালীন অবস্থায় চীন সফরে যাওয়ার সুযোগ হয়েছিল, এবং চীনের যারা কর্তা ব্যক্তি তারা কেন দাওয়াত দেয়, কি করে, এই বিষয়গুলো যতটুকু জানার চেষ্টা করেছি ওই সময়টাতে, যতটুকু বুঝেছি, তাতে মনে হচ্ছে যে চীন বাংলাদেশের ব্যাপারে আস্থা স্থাপন করতে পারছে না। অন্যদিকে আমেরিকা যেটা হচ্ছে, আমেরিকা বাংলাদেশের সঙ্গে যে একটা চুক্তি করেছে, সেই চুক্তির অনেকগুলো ধারা আছে। সেই ধারার একটি অংশ মানে বিমান কিনতে হবে। এটা জাস্ট একটা যাকে বলা হয়, আপনি খাবার শুরু করবেন, খাবারের আগে স্যুপ খায়, এরকম একটা স্যুপ, অন্থন দিয়ে স্যুপ খাচ্ছেন এরকম। কিন্তু মূল যে বিষয়টি আছে সেই বিষয়টি হলো এই চুক্তি সুদূর প্রসারী। এর একটা সামরিক অংশ আছে, এর একটা বেসামরিক অংশ আছে, এর একটা অ্যালাইনমেন্ট আছে, এর এগেনস্টে বার্মা অ্যাক্ট আছে, এর বিপরীতে সেন্ট মার্টিন আছে। সেখান থেকে অস্ত্র, গোলা বারুদ, কৃষি পণ্য, তারপরে শেষে খাদ্যদ্রব্য থেকে শুরু করে সব কিছু সেখান থেকে আমদানি করতে হবে, এবং আগামী একটা নির্দিষ্ট সময়ের মধ্যে $15 বিলিয়ন, বোঝার চেষ্টা করুন, $15 বিলিয়ন। এর মধ্যে আমরা মাত্র $3.5 বিলিয়ন মানে চুক্তি করেছি। তাহলে $3.5 বিলিয়ন চুক্তি করেছি, এর বাইরে আরো আমাদেরকে $11.5 বিলিয়ন আমদানি করতে হবে, এবং যে জিনিসগুলো আমদানি করতে হবে সেই জিনিসগুলো কৃষি পণ্য, এবং তাদের যে সকল কৃষি পণ্য পৃথিবীর যে কোনো দেশে সেগুলো দামি, এবং এগুলো হাইব্রিড, শরীরের জন্য এগুলো ভালো না। আমেরিকান যারা লোকজন আপনি দেখেন, একটা বিরাট বিরাট মোটা তাজা গাম্বুস টাইপের লোক, গায়ের চামড়াগুলো নষ্ট হয়ে গেছে। বেশিরভাগ এই চামড়াগুলো, আপনি আমেরিকানদের যে চামড়া আপনি দেখবেন যে জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। আপনি ছবিতে যত কাছাকাছি দেখেন, যত সুন্দর দেখেন, কাছাকাছি আপনি দেখবেন যে